তোমার জীবনের সর্বশেষ বোর্ড পরীক্ষাটা তুমি শেষ করে ফেলছো। অর্থাৎ তুমি এই যে বোর্ড পরীক্ষাটা দিলে, এরপর তোমার লাইফ আর কোনো বোর্ড পরীক্ষা আসবে না। এখন তোমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হবে, এবং এই অধ্যায় তুমি যদি টিকে থাকতে চাও, সেরাদের সেরা হতে চাও, তাহলে অবশ্যই তোমার দরকার একটি সেরা প্রস্তুতি। এবং সেই সেরা প্রস্তুতি তুমি যদি নিতে চাও, তাহলে তোমার অবশ্যই বিগত বছরে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা দরকার। কেন দরকার? কারণ যাতে করে তুমি বুঝতে পারো যে এইখানে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়। তুমি এতদিন খেলছো ঘরের মাঠে, ঘরের মাঠে খেলছো, এখন তোমাকে খেলতে হবে আন্তর্জাতিক মাঠে। মানে তুমি এখন বাহিরের দেশে গিয়ে টুর্নামেন্ট খেলবা। কারণটা হইতেছে তুমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করছো ঘরের মাঠে। হুম। এখন তোমাকে ইন্টারন্যাশনাল মাঠে নামতে হবে। তো তুমি তো জানো না যে ইন্টারন্যাশনাল মাঠে খেলাধুলা কেমন হয়। সেজন্য কি করতে হয়? প্র্যাকটিস করতে হয়। যেহেতু আমরা বোর্ড পরীক্ষা কোশ্চেন গুলো সম্পর্কে জানি কেমন হয়, এই জন্য টেস্ট পেপার সলভ করি। এখন আমরা তো জানি না যে এডমিশনের কোশ্চেন গুলো কেমন হয়, তুমি জীবনে এডমিশন দেও নাই। তো এই জন্য আমরা বলি যে এডমিশন টেস্টের সময় কোশ্চেন ব্যাংক সলভ করা এবং কোশ্চেন ব্যাংক হচ্ছে তার কাছে ভাইবেল। তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, সবার আগে এটা করতেই হবে। কোশ্চেন প্যাটার্নটা ধরার জন্য হলে তোমাকে এটা করতেই হবে। তো আসো আর দেরি না করে আমরা শুরু করি। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে 24-25 আসা যে কোশ্চেন গুলো সেগুলো আমরা শুরু করি। আমরা ধীরে ধীরে যেই যত বছরে কোশ্চেন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন সবগুলা আমরা ইয়া করে ফেলবো, মানে কভার করে ফেলবো। এবং 6 তারিখের পর থেকে তোমাদের জন্য শুরু হবে স্পেশাল লাইভ ক্লাস, যেখানে তুমি ফিজিক্স এবং ম্যাথের লাইভ ক্লাস করতে পারবা এবং ফ্রিতেই তুমি প্রিপারেশন নিতে পারবা শুধুমাত্র রিটেনের জন্য। আচ্ছা, তো পদার্থ বিজ্ঞান দিয়ে শুরু করি আমরা। তো দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে এরকমের যে কার্শফের সূত্র ব্যবহার করে পদার্থ বর্তনীটির প্রতিটি শাখায় বিদ্যুৎ প্রবাহের মান বের করতে বলছে। আচ্ছা, তো এই কোশ্চেনটা যারা উদ্ভাসের কনসেপ্ট বুক যারা সলভ করে গেছো তারা হোপফুলি এটা খুব ইজিলি সলভ করতে পারছো। তো কার্শফের সূত্র থেকে যখন ম্যাথ আসবে, তো এটা করার একটা টেকনিক আছে, আমি তোমাদেরকে শিখাই দেই। হ্যাঁ, কার্শফের ল দুইটা, একটাকে বলি আমরা কেবিএল, একটাকে আমরা কি বলি, আমরা ভাইয়া কেবিএল বলি, তাই না? আরটাকে আমাদের কেসিএল। তো এই দুইটা মেইন ডিফারেন্সটাকে দেখো, যে কেবিএল এবং আরটাকে আমাদের কেসিএল। আচ্ছা, তো এই কেবিএল এবং কেসিএল এর ভিতরে আমাদের বই আসলে কেসিএল এর ম্যাথ তেমন নাই, তার সব কারেন্ট লয়ের তেমন ম্যাথ নাই। কেবিএল এর ম্যাথ আছে, এটা ক্লোজ সার্কিটের ভিতরে আমাদের সূত্রে অ্যাপ্লাই করার যে ম্যাথটা, এগুলো আমাদের বইয়ে আছে। তো এখন দেখো যে লাকিলি ভাবে ওরা তোমার এইখানে সবগুলো দিক দিয়ে দিয়েছে, অর্থাৎ এইখানে এই লুপের ভিতরে এইখানে আই1 কারেন্ট, এইখানে I2, এখানে I3। তো ওরা তোমার যেরকম ভাবে দিছে I1 I2 I3 কোন দিকে হোয়াটএভার, আমরা এগুলো ক্যারি করব না। আমরা জাস্ট আমাদের মতো করে এই জায়গাটায় আমি দাঁড়াবো, মানে এখানে দুইটা ক্লোজ লুপ চিন্তা করব, এই একটা, আর আমরা এইখানে এটা পরে নিতেছি আমরা। তো আমি এই লুপে যখন থাকবো, আমি কারেন্টটা কোন দিকে ঘোরাবো সেটা হচ্ছে আমার বিষয়। তো আমি কারেন্টটাকে এই দিক ঘুরাইতে পারি চাইলে, ঠিক আছে? তুমি সেই দিক ঘুরাইতে পারো কারেন্ট, তুমি সেই দিক ঘুরাইতে পারো, তোমার ইচ্ছা তুমি যেদিকে সেদিক ঘুরাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো আমি আপাতত একটা কাজ করি, আমি হচ্ছে কারেন্টটাকে এই দিক ঘুরাবো। সো আমি এই দিক ঘুরাবো, তাহলে আমার এই লুপে আমি একই দিক ঘুরাবো, আমি একই দিকে ঘুরাবো কারেন্টটাকে। তো এই লুপের ভিতরে আমি যখন থাকবো, এটা আমাদের লুপ নাম্বার 1, তাহলে I1 কারেন্ট থাকবে, লুপ নাম্বার 2 তে আমাদের I2 কারেন্ট থাকবে। তো কারশফের কারেন্ট ল তুমি যখন কেবিএল মানে ভোল্টেজ সূত্র যখন অ্যাপ্লাই করবা, তখন তোমাকে মনে রাখতে হবে তোমার যেই কয়টা লুপ আসবে, ঠিক আছে, যেই কয়টা লুপ আসবে সেই কয়টা ইকুয়েশন বানাইতে হবে। তাহলে আমরা এখানে লুপ পাইছি দুইটা, তাহলে আমার এখানে ইকুয়েশন কিন্তু দুইটাই বানাবো। এখন তুমি বলবো যে ভাই I3 টা কিভাবে পাবো? সো I3 আমরা পরে পাইতেছি, তোমার আমি দেখাই। আচ্ছা, তাহলে আমরা এইখানে ওদের যা দেওয়া আছে ওগুলো থাকুক, আমি চিন্তা করবো যে এই লুপের ভিতরে I2 কারেন্ট, এই লুপের ভিতরে আমাদের I1 কারেন্ট আছে। তাহলে এখন আসলে আমরা লুপ 1 দিয়ে এখানে কিছু একটা জিনিস করে ফেলি। তো লিখে ফেলো লুপ 1, লুপ 1। তো লুপ 1 এ তুমি যখন যাবা, লুপ 1 এ গিয়ে তুমি দেখতে পাইতেছো, তুমি যখন এইখান থেকে হাঁটা শুরু করবা, তো তুমি এইখান থেকে I1 কারেন্ট নিয়ে হাঁটা শুরু করছো। তো আস্তে আস্তে তুমি এই জায়গাটা এসে দেখতে পাইলা যে এইখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, যেটা হইতেছে যে 50 ভোল্টের, এবং এই পাশটা নেগেটিভ, এই পাশটা পজিটিভ। আমাদের এই পাশটা ভাই কি পজিটিভ, এই পাশটা আমাদের কি নেগেটিভ আছে, আর এই পাশটা আমাদের পজিটিভ দেওয়া আছে, মানে বড়টা পজিটিভ দেওয়া আছে। তাহলে এইখানে চিন্তা করবা যে একটা মানুষ আগে আমাদের খারাপ ছিল, পরে সে ভালো হয়ে গেছে, তাহলে এটা সমাজের জন্য ভালো। তাহলে ভালো সাইন যেহেতু, তাহলে আমরা এখানে কি নেব? তার প্লাস সাইনটা নেব। তাহলে 50 ভোল্ট আমি এখানে নিলাম। আমি হাঁটতে হাঁটতে এখানে আসলাম, এইখানে আমরা একটা কি পাইছি? রেজিস্ট্যান্স পাইছি। তাহলে এইখানে কি লিখবো? -2 I, ঠিক আছে, I1।
আমি এইখানে এসে নিচের দিকে নামবো, কারণ আমি যখন এই লুপে যখন হাঁটবো, লুপ একটা যখন হাঁটবো তখন লুপ 2 আর আমি চিন্তা করবো না। তাহলে এইখান থেকে এসে আমি নিচের দিকে নামতেছি, এরকম নিচের দিকে নামতেছি, আর এই I2 কারেন্ট আমার উপর দিকে উঠতেছে। তাহলে আমি নামতেছি নিচের দিকে আর ও উঠতেছে উপর দিকে। মনে রাখবা, তুমি যখন যেই লুপে থাকবা সেই লুপে কারেন্টের মান বেশি হবে। তাহলে আমি যদি লুপ নাম্বার 1-এ আসি, তাহলে লুপ 1-এ কারেন্টের মান বেশি। দ্যাটস আমরা এখান থেকে লিখবো যে -2 ইন্টু I অন -I2। আচ্ছা, আমি এখান থেকে হাঁটতে হাঁটতে এইখানে আবার আসবো, তাহলে এখানে কিছু নাই, ইজ ইকুয়াল টু 0। এখন দেখো যে আমরা এখানে কত পাইতেছি, এখানে পাইলাম 50 -2I1 -2I অন প্লাস 2I2 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এখানে মাইনাস মাইনাস 4I, তাহলে 4I অন আর প্লাস 2I2 ইজ ইকুয়াল টু -50। তো আমরা ব্যবস্থা রেখে দিতে পারতাম, আমি এটা 2 কমন নিয়ে কেটে দিলে আমার এইখানে আসতেছে কত, যে -2I অন আর এখানে আছে প্লাস I2 ইজ ইকুয়াল টু -25। তো আমি আরেকটা মাইনাস সাইন কমন নিলে কেটে কাটলে এখানে কত হইবে, I অন 2I অন মাইনাস হইতেছে আমাদের কত, এই যে I2 ইজ ইকুয়াল টু 25। ওকে, তো আমাদের আপাতত এটা এরকম থাকুক, আমরা পরবর্তীতে এটাকে আবার ইকুয়েশনটাকে মডিফাই করে আমরা কাজে লাগাবো। আপাতত এরকম থাকুক, আমাদের কোনো সমস্যা নাই। ওকে, তো এরকম থাকলে এখন দেখো যে আমাদের তো আরো একটা লুপ বাকি আছে, এখন লুপ 2 আছে আমাদের। তো লুপ 2 এর জন্য আমরা যে কাজটা এখানে করতে পারি সেটা হচ্ছে যে আমি এই যে এই জায়গাটা আমি দাঁড়াবো, এখানে আমি বলছিলাম যে আমি এই জায়গাটা দাঁড়াবো, যে এইখানে আমি দাঁড়াবো। অন্য কালার দিয়ে লিখি তাহলে ভালো বুঝতে পারো যে আমি এইখানে দাঁড়াইছি, এইখানে দাঁড়াইছি আমি। এখন আমি এদিকে হাঁটা শুরু করব। সো আমি প্রথমে এখানে একটা ভোল্টেজ সোর্স পাইছি, এখানে লিখে, সরি কারেন্ট সোর্স মানে রেজিস্ট্যান্স পাইছি, লিখে ফেলো ভাই লুপ 2। লুপ 2 লিখে ফেলো। তো লুপ 2 এর জন্য তুমি দেখতে পাইতেছো এখানে কত আছে, এখানে ওদের ফিগারের ভিতরে কোথায় কোন দিকে কি ডিরেকশন আছে তুমি এগুলো কেয়ারই করবা না, একেবারে ডোন্ট কেয়ার মোডে থাকবা। এবার আসো তুমি I2 তে আসো। তো তুমি এখানে যে ভোল্টেজ সোর্সটা পাইছো সেজন্য এখানে কি লিখবা, তুমি লিখবা হচ্ছে যে -2I2। তারপরে তুমি এখন এই যে মানে যেটা বলা হয় এটাকে বলা হয় শেয়ার রেজিস্ট্যান্স। তো শেয়ার রেজিস্ট্যান্সে তুমি এখন উপর দিকে উঠতেছো আর এটা নিচের দিকে নামতেছে। তাহলে তুমি যে লুপে আছো ওই লুপে কারেন্টের মান বেশি, তাহলে -2 ইন্টু I2 মাইনাস হবে কত আমাদের I অন। আচ্ছা, এবার তুমি ঘুরতে ঘুরতে এবার এইখানে আসছো, এখানে ভোল্টেজ সোর্স পাইছো, সো আগে নেগেটিভ পরে পজিটিভ, তাহলে পজিটিভটাই নিবা। তাহলে +20 ইজ ইকুয়াল টু 0। তো এখানে ক্যালকুলেশন করো যে -2I2 -2I2 প্লাস হচ্ছে কত আমাদের 2I অন ইজ ইকুয়াল টু -20। আমি এখানে দেখতে পাচ্ছি 4 আর এখানে 2, তাহলে এখানে হবে আমাদের কত 4I2। এটা মনে হয় যে মানে কোন একটা টেস্ট পেপার থেকে আর কি জাস্ট তুলে দিয়েছে আর কি, বুঝছো? আচ্ছা, প্লাস 2I অন ইজ ইকুয়াল টু হচ্ছে -20। এটা -2 কমন কেটে দিলে এখানে হইতেছে আমাদের কত আসবে দেখো, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে যে 2I2 প্লাস I অন ইজ ইকুয়াল টু 10। ইকুয়েশন নাম্বার আমাদের 2। এবারে যদি আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দিত তাহলে তো সুবিধা, দুটো ইকুয়েশন লিখে ফেলতাম, আমাদের আনসার বের হয়ে আসতো। যেহেতু ক্যালকুলেটর দিবে না, সমস্যা নাই, আমরা নিজেরা সলভ করতে পারবো। আমরা যে কাজটা করবো, আমরা এই জায়গা থেকে আই এন এর মানটা নিয়ে সেখানে বসাই ফেলবো। তাহলে এখান থেকে আমরা আই এন এর মানটা যদি বের করে নিয়ে আসি বা I2 এর মানটা বের করে ফেলি, তাহলে I2 এখানে কত আসে দেখো, যে I2 ইজ ইকুয়াল টু আমার এইখানে আসতেছে, এখানে -I2 ইজ ইকুয়াল টু 25 -2I1। তাহলে আমরা এখান থেকে দেশে মাইনাস সাইনটা কমন নিয়ে নেই, তাহলে মাইনাস সাইন কমন নিলে এখানে হবে I2 ইজ ইকুয়াল টু 2I অন -25। আচ্ছা, এখন এই যে ভ্যালুটা আমরা এখানে বের করছি, এই ভ্যালুটাকে আমরা এখন এই ইকুয়েশনে বসাবো। এইখানে বসালে দেখো আমরা কি পাবো, ওখানে যারা বসাই দেই তাহলে লিখতে পাইতেছি যে I2 ইজ ইকুয়াল টু এত, তাহলে লিখবো কত, এই যে 2I অন -25 প্লাস I অন ইজ ইকুয়াল টু 10। তাহলে এখানে আমাদের হইতেছে কত 3, দেখো ভাইয়া
3i অন আর ইকুয়াল টু এই এইটা পাশে গিয়ে আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে হইতেছে আমাদের কত হবে 35, তাহলে 5 7 35, তাহলে আমাদের কত আসতেছে এখানে নেগেটিভ, যেহেতু নেগেটিভ i2 এর পরিবর্তে নেগেটিভটা বসাইছি, i2 এর পরিবর্তে যে i2 এর পরিবর্তে 2i2 মাইনাস 25 বসাইছি এখানে, 2 ওহরে 2 গুণ আকারে ছিল এইখানে, এই দেখছো প্রথমটা ভুল হয়ে গেছিল না, আরে দেখছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সরি 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 বাচ্চা লোক, সরি, ওকে এবার দেখো ঠিক করতেছি আমরা। তাহলে এখানে কথা হবে, দেখো তো ভাইয়া, এখানে হচ্ছে আমাদের 2i অন মাইনাস 50 আর হচ্ছে এখানে কত আমাদের প্লাস i অন ইজ ইকুয়াল টু 10, তাহলে এইখানে কত হচ্ছে আমাদের 3, 3 কত দেখো তো, যে 3i অন ইজ ইকুয়াল টু বসে গেলে আমাদের হবে 60, তো এখান থেকে আমরা লিখবো i অন ইজ ইকুয়াল টু 3 20 60 20, তাহলে এত এম্পিয়ার পাইছি আমরা i অন এর মান। এখন যদি i অনটা পেয়ে গেছো, সো i2 বের করে ফেলো এইখান থেকে, তাহলে দেখো এইখান থেকে আমরা যদি i2 বের করি, তাহলে এইখান থেকে লিখতে পারবো আমরা যে i2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 20 মাইনাস কত ভাই আমাদের 25, 25, ওকে রাইট, তাহলে 40 মাইনাস 25, তো দেখো কত আসে, 40 থেকে 25 মাইনাস করলে কত হয়, 15 মনে হয় যেন, তাই না, 15 হয়। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত আসতেছে ভাইয়া 15, তোমার এখানে চলে আসলো i2 এর মান। আচ্ছা, এবার দেখো তুমি i1 পাইছো, i2 পাইছো, i3 এর তোমার দরকার এখন। এখন তুমি এইখান থেকে দেখতে পাইতেছো যে তোমার যেটা আসলে i2 এটা কিন্তু i3, তাই না, তোমার যেটা i2 এটা কিন্তু আসলে i2 না, ওটা i3, কারণ ওই i2 কারেন্টটাই ছিল তোমার কোথায়, ওটা ছিল লুপ 2 এর ভিতরে ছিল, রাইট? তুমি একটু মনে করে দেখো তো, তোমার মনে পড়ে কিনা যে লুপ 2 এর ভিতরে যে কারেন্টটা এখানে i3 লেখা আছে, তুমি তারে মনে মনে i2 চিন্তা করছিলা, তাহলে এটা আমি ক্যালকুলেশনের জন্য i2 লিখছি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার i3। তাহলে আমার এখন এইখানে আছে i2, এখন তুমি একবার এইখানে লিখছিলা যে এইখানে একবার কি লিখছো যে i1 মাইনাস i2, আর একবার বলছে এইখানে i2 মাইনাস i1, তাহলে কোনটা সত্য, তাই না? একবার লিখছো যে i1 মাইনাস i2, আরেকবার কি লিখছো i2 মাইনাস i1, তাহলে কোনটা আমাদের কি সত্য, তাহলে কোনটা সত্য এটা বের করার একটা উপায় আছে আমাদের, কিভাবে সেটা হচ্ছে, দেখো তুমি যেটা দেখবা এখান থেকে সেটা হইতেছে, দেখো তুমি দেখবা যে তোমার কোনটার মান এইখানে বড়, এই দুইটার ভিতরে কোনটার মান এইখানে বড়, আমরা দেখতে পাইতেছি এখানে i1 এর মান বড় i2 থেকে, তাহলে আমরা এখান থেকে বলবো যে তাহলে আমাদের এই যে এই জিনিসটা, অর্থাৎ যে i2 যেটা, এটা তো আমাদের i3 বেড়েছে, তাই না? তাহলে i2 কত হবে, সেটা হচ্ছে আমাদের 20 মাইনাস 50 এম্পিয়ার ইজ ইকুয়াল টু 5 এম্পিয়ার, 5 এম্পিয়ার। এখন লেখার সময় তুমি কি লিখবা, লেখার সময় লিখবা যে i1 ইজ ইকুয়াল টু 20, তারপরে i2 ইজ ইকুয়াল টু 5 এবং i3 ইজ ইকুয়াল টু 15 মানে 15 এম্পিয়ার। ওকে, দ্যাটস ইট, দ্যাটস ইট। দেখো এই সার্কিটটা পাওয়াতে আমি এটা খুশি হয়েছি, তোমরা যারা 26 ব্যাচের আসো এবং যারা কারশফের ল যারা বুঝো না, তারা চাইলে এই প্রবলেমটা দেখতে পারো, ঠিক আছে? একেবারে এই অনেক বেসিক একটা কোশ্চেন, এবং এটা দিয়ে আসলে বেসিক খুব ভালো করে মানে ক্লিয়ার করা যায়। আমি এই কোশ্চেনটা দেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনকে আসলে ধন্যবাদ জানাই, যদিও অনেক ইজি, বাট ধন্যবাদ জানাতে হবে এই জন্য যে এটা দিয়ে আসলে ফলাফলের কনসেপ্ট ক্লিয়ার করা যায়। ওকে ফাইন, সো আসো নেক্সট প্রবলেম। ওরে বাপরে বাপ, এটা অনেক বড় কোশ্চেন, হ্যাঁ, তো অ্যান্সার লেখার জায়গা নাই, এত বড় কোশ্চেন কেন দিছে। আচ্ছা, তো বলছে এক্স এবং ওয়াই বস্তু দুইটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি বরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। আচ্ছা, কোন একটি মুহূর্তে স্প্রিংটির 1.2 সংকুচিত অবস্থায় অবস্থায় সংকুচিত অবস্থায় বস্তু দুটিকে আণবিক ঘর্ষণহীন একটি তলের উপরে স্থির অবস্থায় আছে। বস্তুদ্বয়কে মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। বস্তুদ্বয় স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি এত কিলো মানে এত জুল, কে এর মান বের করো, এক্স এর ভর ওয়াই এর ভরের 4 গুণ। এত বড় কোশ্চেন পড়তে তো হাঁপাই গেছি। তুমি কি জানো এই কোশ্চেনের নাম্বার ছিল 2.5। বলছে এক্স এবং ওয়াই বস্তু দুইটা
কে স্প্রিং দুর্বক বিশিষ্ট একটি বরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। আচ্ছা, কোন একটি মুহূর্তে স্প্রিং 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায়, মানে এই সংকুচিত অবস্থায় বস্তু দুটি ঘর্ষণহীন আণবিক ও ঘর্ষণ একটি তলের উপর অবস্থিত আছে। আচ্ছা, তাহলে আমরা একটা তল যদি চিন্তা করি, এই ছবিটি রাখার জায়গা তো নাই, মানে তুমি চিন্তা করবে একটা তলের উপরে, আমার পরে মুছে হবে যদি সমস্যা নেই, এখানে আঁকি। ধরো এইটা আমাদের একটা তল, এইখানে একটা বস্তু আমাদের রাখা আছে, লেটস এইটা একটা বস্তু আমাদের, যে ধরো বস্তু ধরি এখানে, এই যে একটা বস্তু আর আমাদের একটা বস্তু, একটা বস্তু। আচ্ছা, তো কি বলছে, বস্তুদ্বয়কে মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। ওকে, ফাইন। তাহলে ধরো আমাদের এইখানে স্প্রিং দিয়ে তাকে বাধা রাখা আছে, এই জায়গাটা স্প্রিং দিয়া, এইটা তার স্প্রিং আমাদের তাদেরকে বাধা আছে। এখন এদেরকে আমি যখন সংকুচিত করবো আর কি, সংকুচিত করার মাধ্যমে এরকম করে ধাক্কা দিয়ে এরকম করে ফেলবা, তো সংকুচিত অবস্থায় আছেন। এখন বস্তুদ্বয়কে যখন মুক্ত করবা, তখন বস্তুদ্বয় থেকে, মানে বস্তুদ্বয় স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে, যখন এই দিলে যখন, মানে তুমি দেখছো না যে টিকার টিপ দিলে যখন গুলি বের হয়ে যায়, ওইরকম অবস্থা একটা। এদেরকে তুমি যখন সংকুচিত করে যখন ছেড়ে দিবা, হ্যাঁ, তখন এখানে কি হইবে, এই দুইটা বস্তু, এই যে একটা আমাদের ধরো যাক M1, একটা আমাদের M2, এই দুইটা আমাদের মানে একটা বেগ নিয়ে ছুটে যাইবে। তখন বলছে তোমরা যখন এই দুটো যখন এইখান থেকে যখন বের হবে, তখন এই এক্স এর গতিশক্তি হয় এত জুল, এবং কে এর মানটা আমাদের বের করতে বলছে, এবং এটা বলেছে যে এক্স এর ভর ওয়াই এর ভরের কত আমাদের এত গুণ। ঠিক আছে, এইগুলো আমাদের ইনফরমেশন দিছে। যাই হোক, সেগুলা ইজিলি করতে পারবা, কোনো বিষয় না। দেখো আমরা করি, ঠিক আছে, আমরা করি এগুলা, আমরা করি। এটা করার জন্য কি করতে হবে বলতো, এটা করার জন্য এই ছবিটি যা ছিল মুছে ফেললাম, কারণ জায়গা নেই এতখানি, বুঝছো, এই জন্য মুছে ফেলছি আমরা, আর কিছুই না। ওকে, তো এই বাটা লিখে দিব স্যার। ওকে, ফাইন। ওকে ওকে ওকে, এবার আসো দেখো। তাহলে এখানে আমরা প্রথমত কি লিখবো, আমাদের একটা শক্তি সংরক্ষণশীল নীতি আমাদের মনে আছে কি না বলো তো। এই শক্তি সংরক্ষণশীল নীতি আমাদের কি বলে, বলে এই জিনিসটা যে তোমার, দেখো তো আমি এরকম যদি লিখি, দেখো যেহেতু আমাদের প্রিভিয়াসলি যেটা ছিল আমাদের, মানে চিপকানো অবস্থায় ছিল, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এখানে যে ওয়ার্ক পাওয়ার থিওরেম, বা হইতেছে আমাদের এইখানে বলতে পারো যে কাজ শক্তি উপপাদ্য, হোয়াট এভার যাই বলো না কেন। তাহলে পরের গতিশক্তি আর গতিশক্তি ইকুয়াল, তাহলে কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে আমাদের 1/2 mb এক্স স্কোয়ার। ঠিক আছে, ওই এক্স এর গতিশক্তি নিলাম আমরা এখানে। আচ্ছা, প্লাস আমরা কি লিখবো এখানে 1/2 m বি ওয়াই স্কোয়ার। এটা কিন্তু যেমন তেমন এম, এটা হচ্ছে এম ওয়াই, এটা আমাদের এম এক্স, বুঝছো, যেমন তেমন এম আর যেমন তেমন এক্স না। এখন ওইখানে যদি বলা আছে, কি বলা আছে বলো তো, বলা আছে এই জিনিসটা যে এম এক্স টা হবে আমাদের এই এটার এত গুণ, তাহলে 0.4 my হবে। ওকে, তো এবারে আমরা কাজ করি। দেখো আমাদের আসলে এখানে বলছে যে সেটা 1 সেন্টিমিটার সংকুচিত হয়, তাহলে 1 সেন্টিমিটার মানে আমাদের অনেক ছোট একটা মান, তাহলে কে ইন্টু আমরা এখানে জানি কত, যে 0.001 আই গেস এইটাই হবে, স্কয়ার ইজ ইকুয়াল টু, এবং এইটার গতিশক্তি বলছে কত, যে 1, তাহলে লিখবে কত 1 প্লাস 1/2 my প্লাস কত ভাইয়া বি ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো এইটা আমরা এখানে লিখলাম। এখন এই জায়গাটায় আমরা কোনোভাবে এই যে এম বি এর মানটা বসাইতে পারলে আমরা এখানে কে এর মানটা পাই যাব। তো আমরা এটা কিভাবে পাইতে পারি, এজন্য আমাদের একটু ভরবেগের সংরক্ষণশীল নীতির কাছে যাওয়া লাগবে। সেই ভরবেগের সংরক্ষণশীল নীতি আমাদের আসলে কি শিখাইছিল, বলছে তোমার মানে একটা সংঘর্ষ হওয়ার আগে এবং পরে এই দুই জায়গাটায় ভরবেগটা আমার সংরক্ষিত থাকবে। তার মানে আমরা জায়গা থেকে বলতে পারি, এখানে লিখবা যে ভরবেগের সংরক্ষণশীল নীতি অনুসারে, মানে তুমি এখানে এম জানো, বাট এইটা বের করতে পারলে তো হয়ে যায়, রাইট। তাহলে এইখানে কি লিখবা, যে ভরবেগের সংরক্ষণশীল নীতির অনুসারে, ভর বেগের সংরক্ষণশীল নীতি অনুসারে, তাহলে এখান থেকে কি লিখতে পারবো আমরা বলো তো, এখান থেকে লিখবো আমরা যে এম এক্স বি এক্স ইজ ইকুয়াল টু এম ওয়াই, আর কত আমাদের এটা বি ওয়াই। এখন বলবো যে তাহলে ইউ গুলা কোথায় গেল, ওগুলো দরকার নেই, ছিল প্রথম দিকে লাগবে না আমাদের।
আচ্ছা, তো এবারে দেখো এই যে এম এক্স ইজ ইকুয়াল টু কত 0.4 এম ওয়াই, রাইট? তো লিখে দাও 0.4 এম ওয়াই। আচ্ছা, আর এখানে কি লিখবো আমরা, bx ইজ ইকুয়াল টু এম ওয়াই এর মান আমরা এখান থেকে আপাতত কিছু লিখতেছি না, এটা আমাদের এম ওয়াই থাকলো, মানে আমরা তো ওই পাশ থেকে দিতে পারবো, আর এখানে হচ্ছে আমাদের বিওয়াই হইলো। আচ্ছা, এবার দেখো যে তাহলে আমি যদি এই পাশ থেকে যদি কেটে দিই তাহলে এখানে কত হয়, এখানে হয় হচ্ছে আমাদের বিওয়াই ইজ ইকুয়াল টু 0.4 bx, রাইট? এটা হয়। আচ্ছা, সো এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। জিনিসটাকে আমরা যদি এখানে বসাই দেই, বা যদি আমি এর গতিশক্তি বের করতে চাই তাহলে কি লিখবা? তো তুমি তাহলে এটা লিখতে পারবে এখান থেকে, যে তখন লিখবা হচ্ছে কে ইকুয়াল টু 1/2 এম ওয়াই স্কোয়ার ইন্টু বি ওয়াই স্কোয়ার। তো দিস ওয়ান ইজ ইকুয়াল টু 1/2 এম ওয়াই, সরি নট স্কোয়ার, ইজ নট এ স্কোয়ার, আমি একটু ভাবে করে মুছে দেই, এম জাস্ট এম ওয়াই, রাইট? এম ওয়াই ইন্টু বি ওয়াই স্কোয়ার। তো এই যে 1/2 এম ওয়াই এর ভ্যালু তো নাই, আর বি ওয়াই মানে কত, 0.4 এক্স স্কোয়ার। সো এইটা আমরা এখানে বসাবো এখন। এটা এখানে বসাইলে দেখো যে 1 প্লাস 1/2 এম ওয়াই ইন্টু কত, যে 0.4 বি এক্স স্কোয়ার। যদিও ওই যে এখানে না বের করলেও হইতো। আচ্ছা, এখন এই জায়গাটা দেখো একটা জিনিস, আচ্ছা আমরা একটু কাজ করতে পারি এইখান থেকে, দেখো সেটা হচ্ছে যে এইখানে আমাদের কত আসলো, এখানে আমাদের আসলো যে বি, এই যে 0.4 যেহেতু তার মানে 0.16। দেখো আমরা এখান থেকে এই জিনিসটা না বের করলে হইতো, তো 1 প্লাস 1/2 এম ওয়াই ইন্টু হচ্ছে কত আমাদের, এই যে বি এক্স স্কোয়ার ইন্টু 0.16, ঠিক আছে? আচ্ছা, এই যে এম স্কোয়ার বি স্কোয়ার আর এইখানে 0.16 পাইছি আমরা। তো এটা কাজ কি করা যায় এখান থেকে, দেখো তো যে এখানে এটা এখন থাকলো, এটা দিয়ে কাটলে এখানে কত হইবে, এটা দিয়ে কাটলে কত হয় দেখো তো, যে এখন এইটা আমি এই পাশে লিখি, ঠিক আছে? কত জায়গা লিখতেছি দেখছো, মানে স্পেস কম। তো ওখানে হবে হচ্ছে আমাদের এটা যদি কেটে দাও, এটা কাটলে এখানে তুমি পাবা হচ্ছে 0.8 পাবো মনে হয়, রাইট? 0.8 পাবা, এর বেশি তো পাওয়ার কথা না। আচ্ছা, এখন একটা জিনিস এখানে যদি দেখো যে 0.8 যদি পাই তাহলে আমরা এখানে লিখতে পারতেছি কত, যে এম ওয়াই ইন্টু ওইটা, আছে এম ওয়াই ইন্টু এটা যদি লিখি আমরা। আচ্ছা দেখি তো কি লেখা যায়, দেখো যে ওকে, আমরা একটা কাজ এখানে করতে পারি, দেখো যে এই যে এম এক্স এর যে ভ্যালুটা আমাদের এখানে আছে না, আমরা এইটাকে এইখানে বসাইতে পারি একটা কায়দা কারণ করে, কিভাবে দেখো, আমার কাছে এইখানে বর্তমান আছে কি এম ওয়াই আর বি এক্স হিসেবে আছে। তো এইখান থেকে আমি যদি এম ওয়াইটা বের করি তাহলে এম ওয়াই ইজিক্যাল টু কত হবে, এম ওয়াই ইজিক্যাল টু হবে আমাদের এই যে এম এক্স বাই কত 4 হচ্ছে, রাইট? আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে দেখো আমরা এখানে পাইলাম 1/2 এম এক্স ইন্টু বি এক্স স্কোয়ার ইন্টু 0.16, ঠিক আছে? এখন এম এক্স মানে কত আমাদের, এম এক্সটা মানে হচ্ছে আমাদের যে 0.4 এম ওয়াই, তাহলে 1/2 ইন্টু 0.4 এম ওয়াই ইন্টু বি এক্স স্কোয়ার ইন্টু 0.16। তাহলে দেখো এই যে এই 0.4 আর এইটা কাটলে আমার এখানে কত আসবে, এখানে হচ্ছে আমাদের 0.4 এম ওয়াই, এই দাঁড়াও 0.4 এম ওয়াই এখানে বি এক্স স্কোয়ার হবে, হবে না তো? তাহলে এখানে আমরা, এখানে আছে এম ওয়াই, এম এর মান বসাবো, আয় আরে
এখানে এম ওয়াই এর মান বসাবো। এম এক্স তো না, এখানে ছিল আমাদের এম ওয়াই। তাহলে আমাদের কাছে কত আসে দেখো তো, এখানে আছে আমাদের এম ওয়াই। তাহলে কি লিখবা, 1/2 এম ওয়াই। এম ওয়াই মানে কত আমাদের বলো তো, এম ওয়াই মানে 0. ওইটা বাই হইতেছে এইটা, তো ইনটু যে এম এক্স বাই 0.4 ইনটু হচ্ছে আমাদের কত, বি এক্স স্কোয়ার ইনটু 0.16। এবারে দেখো 1/2 ইনটু 0.4, আর এইখানে কাটলে কত হইবে, এখানে যদি কাটো তাহলে এখানে তুমি পাবা হচ্ছে গিয়া 16.4 পাবা। তাহলে এখানে আসতেছে আমাদের যে এম এক্স ইন্টু হচ্ছে কত আমাদের বি এক্স স্কোয়ার, রাইট, আর ইন্টু কত আমাদের 0.4। হ্যাঁ বলছিল কি যে এক্স এর গতিশক্তি কত আমাদের 1, তাহলে এই টোটাল সমান আমাদের কত 1। তাহলে এখানে পাইতেছি আমরা মানে 0.4 পাইলাম। এখন সেই 0.4টা আমরা এইখানে বসাবো। তাহলে দেখো ওই যে আগের ইকুয়েশনটা ছিল আমাদের কাছে, এই যে এই ইকুয়েশনটা মানে আমরা এটি ক্যালকুলেশন করছি, এটি ক্যালকুলেশন করে 0.4 পাইছি। তাহলে এখন ওইখানে বাকি পার্টটা কত আছে আমাদের বললো তো, বাকি পার্ট আছে 1/2 ইন্টু কে ইন্টু 0.001 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 0.4। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি কে এর মানটা পাবা, বুঝছো। এই টু ওই পাশে গিয়া এর নিচে এখানে গুণাকার আছে, এখানে ভাগ হবে, এর নিচে থাকবে, আর এই 0.2 কে এটাও তোমার আচ্ছা এখানে তুমি কাটতে পারবা। এটা করলে মনে হয় 28,000 নিউটন পার মিটারের মতো পাবা আর কি, বুঝছো। কে ইজ ইকুয়াল টু 28,000 নিউটন পার মিটারের মতন পাবা, কিন্তু ক্যালকুলেশনটা করে দেখবা, বাট প্রসিডিউরটা এইটাই, বুঝছো। তো আমি তোমার একটু বুঝাই দিই বিষয়টা কি রকমের। তোমারে বলছে যে দুইটা বস্তু একটা স্প্রিং এর সাথে যুক্ত করা আছে। এখন স্প্রিংটাকে টেনে তুমি সংকুচিত করছো, সংকুচিত করার পরে তুমি হচ্ছে কি করছো যে ওই স্প্রিং দুটাকে ছেড়ে দিছো। তো যখন ছেড়ে দিছো তখন এই বস্তু দুইটা ওই স্প্রিং থেকে আলাদা হইতে শুরু করছে। আলাদা হওয়ার সময় এই স্প্রিং দুইটা হইতেছে যে তোমার যেটা এক্স যেটা সেটা বের হয়েছে আমাদের 1 মিটার পার 1 কিলো জুল পার, মানে 1 জুল গতিশক্তি নিয়ে। আর কয়ের কথা কিছু বলে না যে কত জুল এসে বের হয়েছে, কত গতিশক্তি নিয়ে এসে বের হয়েছে। আর এখন বলছে তাহলে সেই স্প্রিং ধ্রুবক কে এর মান বের করো। বলছে যে তোমার যে দুইটা ম্যাচ ছিল, মানে তোমার যে দুইটা অবজেক্ট, সেই একটার ভর আরেকটার ভরে 0.4 গুণ, তো সে কে এর মানটা বের করতে হবে। এখন আমরা জানি যে আমাদের সেই কাজ শক্তি উপপাদ্য অনুসারে বা শক্তি সংরক্ষণশীল নীতি অনুসারে আমরা কি জানি, দুই পাশে আমার শক্তি ইকুয়াল হবে। তার মানে ওই বস্তু দুইটা মানে যে দুইটা চলে গেছে ওদের গতিশক্তি ইজ ইকুয়াল টু স্থির অবস্থা গতিশক্তি। তার মানে এই স্প্রিং গতিশক্তি ইজ ইকুয়াল টু কি বস্তু দুইটা গতিশক্তি। তাহলে এর গতিশক্তি কত, এখানে 1/2 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2 এম এক্স, মানে এক্স এর গতিশক্তি প্লাস ওয়াই এর গতিশক্তি। তাহলে আমরা এখানে যে ভ্যালুগুলো জানি সবগুলো বসাইলাম। আমরা এখান থেকে শুধু কে এর মানটা বের করতে পারবো, চাইছি এটি বের করতে বলছে, বের করতে পারবো যদি আমরা এইটুর মান বের করতে পারি কোনোভাবে, তাহলে তো আমাদের হয়ে যায়। তো আমরা আবার ভরবেগের সংরক্ষণশীল নীতি অনুসরণ করলে পাইতেছে এখানে কত, এম এক্স বি এক্স ইজ ইকুয়াল টু এম ওয়াই বি ওয়াই। আচ্ছা, এখন এখানে দেখো যে এখানে কি হয়েছে, আমরা যে এই পর্যন্ত ক্যালকুলেশন ইজিলি করতে পারলাম। এখন আমি যদি এইটু বের করতে চাই, এটু বের করতে গেলে আমার এই পার্টে না হইলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে এইটা বের করতে গেলে আমরা এইখানে বসাইলাম কি, এই যে বি এম ওয়াই এর মানটা বসাইছি। এম ওয়াই এর মান কত, এই যে এম এক্স বাই 0.4 আর কি, যে এম এক্স বাই 0.4 এখানে বসাইলাম। তাহলে এই 0.4 যদি তুমি 16 রে কাটলে কত হইবে, মানে 0.16 রে কাটলে 0.4 হয়। তাহলে আমার এইখানে আসবে কত, এই যে এম এক্স ইন্টু বি এক্স স্কোয়ার ইন্টু 0.4। এখন দেখো এই যে এই জিনিসটা মান আমাদের 1, কেন 1, কারণ আমরা ওই যে উপরে কোশ্চেনে বলা ছিল যে এক্স এর গতিশক্তি 1, কারণ আমাদের এইটা পুরোটা গতিশক্তি কত আমাদের 1/4, তার মানে 1 × 0.4 মানে 0.4। তাহলে আমাদের এই ইকুয়েশনের ভিতরে এই যে 1/2 এম ওয়াই বি ওয়াই দিস ইজ ইকুয়াল টু 1, তাহলে মানে 0.4। তাহলে এখানে 1 প্লাস 0.4 মানে আমাদের 1.04, আর এখানে আছে 1/2 কে ইন্টু এইটা। সো এখান থেকে কে ক্যালকুলেশন করে আমরা এটা পাবো আর কি, বুঝছো। আমার কাছে ক্যালকুলেটর নাই বর্তমানে, তুমি ইউজ করতে পারবা না, তাও একটু চেষ্টা করে দেখবা আর কি, বুঝছো।
আচ্ছা, তো মানে বেসিক আইডিয়া এইটাই, বুঝছো? বেসিক আইডিয়া এইটাই, তুমি জাস্ট এখানে এখন ক্যালকুলেশন করে দেখবা। আচ্ছা, তো হোপফুলি এটা বুঝতে পারছো, এটা না বোঝার কথা না। একটু মানে হাইলি কনসেপচুয়াল ম্যাথ, তুমি একটু প্র্যাকটিস করলেই আই গেস তোমার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এবার আমরা পরেরটা দেখি। আচ্ছা, তো এইটা দেখো, এটা কোশ্চেন অনেক বড়, বুঝছো? আচ্ছা, কোশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু নাই, মানে এখানে কোশ্চেন অল্প একটুই, মানে বাংলা ইংলিশ সহ থাকে তো, এই জন্য মনে হয় অনেক বড়। আচ্ছা, এই কোশ্চেনটা তুমি ইজিলি সলভ করতে পারবা। দেখো বলছে এইখানে যে 310 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ধাতব তলের উপর আপতিত হয়, মানে আলোক একটি ধাতব আপতিত হয় 0 থেকে সর্বোচ্চ এত গতিশক্তির ইলেকট্রন নির্গত করে। কোন কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য আলো ওই ধাতু থেকে নির্গত করবে তা বের করো। আচ্ছা, মানে কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যে আলো যাতে নির্গত হবে, দেওয়া আছে এইচ সি ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, তো এই কোশ্চেনটা কি আমরা জানি যে আমরা অষ্টম অধ্যায়ে পড়ে আসছিলাম মনে হয় যে, হ্যাঁ, ওইখানে যে মানে যদি আমাদের হয়, মানে একটা ধাতব পৃষ্ঠের উপর যদি আমাদের সূর্যের আলো বা যদি আলো যদি আমাদের পড়ে, তাহলে সেইখান থেকে একটু নির্গত হবে, তাই না? তো সেইখানে আমরা সূত্র পড়ছিলাম, আমি এখন যদি সূত্রের ক্লাস পাইতেছি না তোমাদেরকে, এখন জাস্ট আমরা ম্যাথ সলভ করবো। তাহলে দেখো আমরা সেই সূত্রটা কি জানি, সেই ই ইজ ইকুয়াল টু হবে আমাদের কত, এই যে এইটা প্লাস কত আমাদের যে কে ম্যাক্স, তাই না? অর্থাৎ আমাদের সেই ইলেকট্রন মুক্ত হবে এবং মুক্ত হয়ে সে কত বেগে চলবে। তাহলে এইটা আমাদের ইলেকট্রন মুক্ত করতে ব্যয়িত শক্তি, আর এটা কি আমাদের সেই ইলেকট্রনের গতিশক্তিটা। আচ্ছা, এটা কি আমাদের ই টোটাল, মানে মোট কত গতিশক্তি আমরা এখানে পাইতেছি। তো এখন আমরা জানি ই ইজ ইকুয়াল টু মানে কি, আমাদের ই মানে হচ্ছে আমাদের এইচ সি বাই ল্যামডা, রাইট? কি লিখবা, এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট প্লাস 1/2 কে এম এক্স স্কোয়ার। তো ওইটা না লিখলেও হইতো, কারণ কে ম্যাক্স এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের এখানে আমাদেরকে বলছে যে তোমার ল্যামডা নট এর মানটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবং এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আমার এখানে নির্গত হয়েছে, তার মানে এটা দেওয়া আছে, ল্যামডা নট আমরা ক্যালকুলেশন করবো। ল্যামডা নট ক্যালকুলেশন করতে গেলে, তুমি এরকম করতে গেলে হয়তো তোমার একটু এলোমেলো হয়ে যেতে পারে। আচ্ছা, দেখো তা আমরা ক্যালকুলেশনটা করি। দেখো যে এই সি টা আমরা বাই ল্যামডা এখানে রাখলাম, মাইনাস যে এইচ সি বাই ল্যামডা নট এখানে রাখলাম, ল্যামডা নট ইজ ইকুয়াল টু 1/2 এম এক্স স্কোয়ার। এখন এটা এইচ সি এখান থেকে কমন নিয়ে নাও, এইচ সি কমন নাও, তাহলে এখানে হবে 1/λ মাইনাস 1/λ নট ইজ ইকুয়াল টু 1/2। আচ্ছা, আমরা একটু লেখার দরকার না, আমরা এখানে এই যে কে ম্যাক্স লিখে রাখলেই হবে, জাস্ট কে লিখে রাখো, কে। আচ্ছা, এরপরে দেখো যে তাহলে পরের পার্ট আমরা এখানে কি লিখতে পারবো, পরের পার্ট আমরা এখানে লিখতে পারবো, এটা হচ্ছে যে এই এসসি গুণ আকারে এখানে ভাগ থাকবে আমাদের, তাহলে 1/λ মাইনাস 1/λ নট ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এইচসি। তো এটা খুশি পাঠাই দাও, তাহলে 1/λ নট ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এইচসি, আর এটা তো ডেফিনেটলি মাইনাস, এটা মাইনাস কত হবে 1/λ। তো মাইনাস মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কত হবে 1/λ নট ইজ ইকুয়াল টু 1/λ মাইনাস কে ডিভাইডেড বাই এইচসি। তো এখান থেকে আমি যখন এইখানে মানটা যখন বসাবো, দেখো তাহলে 1/λ, এই ল্যামডাটা কত 310 ন্যানোমিটার, তাহলে 310 ন্যানোমিটার ইন্টু 10⁻⁹ এটা করে ফেললাম। আর মাইনাস কে এর ভ্যালুটা আমাদেরকে বলা আছে যে 4 ইন্টু 10⁻⁻19, আর এসসি এর মানে বলে দিছে তারা যে 1240 ইলেকট্রোভোল্ট, তার মানে 1240 ইলেকট্রোভোল্ট, এখানটা জাস্ট ই গুণ করে দাও, ইলেকট্রনের মান 1.6 ইন্টু 10⁻⁹। আচ্ছা, তো এইটা আসলে আমরা এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে দেখি আমি কত আসে, একটু জটিল ক্যালকুলেশন, বাট তোমার তো ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না এমন না, করা যায়, বাট আমি টাইম বাঁচানোর জন্য দ্রুত করে ফেলি। তাহলে দেখি কত হয়, 1/310 ইন্টু 10⁻⁹, আর এইখানে কত মাইনাস
4 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত -19, আর এইখানে কত 1240 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত -19। তাহলে এখানে হচ্ছে আমাদের যে 1/λ ইজ ইকুয়াল নট ইজ ইকুয়াল টু আমি পাইতেছি যে 32, তারপরে 3225806 এত পাইলাম, পয়েন্ট সামথিং আছে আর কি, তো আমি এটা লিখলাম না। এখন এটাকে উল্টানো লাগবে, তো 1 দিয়ে ডিভাইড করলে এখানে কত আসবে, তো 1/3225806, আমি জানতাম হয় নাই। আচ্ছা, এখানে ভুল করছি কোথায়, দাঁড়াও, কতক্ষণ ক্যালকুলেশনে মিস্টেক করছি আমি, আই গেস। তো এই টাইপের নিয়ে আসলাম, তাহলে আমি এখান থেকে এসিটা বের করে, তাহলে 1/λ মাইনাস 1/λ নট, এসিটা গুণাকার ছিল, এখানে গিয়ে ভাগ হয়ে যাইবে, তাহলে যে কে বাই এত ভাগাকার থাকলো। এখন 1/λ নট মাইনাস, তো এইখানে আমাদের এই সিটাও হচ্ছে যে পরে মাইনাস চলে যাবে, আসলে কাটা গেছে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এত। সো এখানে আমরা পাইলাম কত, এই যে 1/310 এত, আর ওইখানে 4 19 এত জুল, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 19, কে এর মান দেওয়া আছে আমাদের, তো কে এর মানটা এখানে করলাম, নিচে কত এইচসি, সেটা হচ্ছে 1240 এত, তো হওয়ার তো কথা। দেখি দাঁড়া এক মিনিট, ধরে 1/310 ইন্টু 10 টু দি পাওয়ার -9, তারপর দিচ্ছে আমাদের -4 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে আমাদের কত -19, ডিভাইডেড বাই 1240 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, এটা জাস্ট ইনভার্স করে ফেলবো, এই তো, তাহলে টু দি পাওয়ার -1, তাহলে 310 হয়, বাট এটা তো অ্যান্সার না, অ্যান্সার কি এইটা না, তাহলে ভুল হয়েছে। এখন তো ভুল করে ফেলছি, দেখো তো কোথায় ভুল করে ফেলছি, এখানে এটা ঠিক আছে না, এসিটা কমন নেওয়া যায় না, কমন তো নেওয়া যায়, তাহলে এখানে গুণ আছে, এখানে কি ভাগ হবে, রাইট, কে নিচে চলে যাবে, কে নিচে পড়ে গেল, কে নিচে পড়লো, কে নিচে যদি পড়ে, তাহলে এটা ছিল মাইনাস হিসেবে, যে 1/λ মাইনাস 1/λ নট ইজ ইকুয়াল টু কে বাই এসসি মাইনাস 1/λ। এখন এখানে মাইনাস, তো মাইনাস কমন নিলে 1/λ আগে চলে আসবে, এটা পরে চলে যাবে ল্যামডা নট। আচ্ছা, আমি এটা কাজ করে যাক, ক্যালকুলেটর ফুলটা বসাই দিই, দেখি অ্যান্সার ঠিক না, তারপরে অ্যান্সার ঠিক আছে। তো কি করব, দেখো যে এইচসি এর মান কত, যে 1240 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত -19, ডিভাইডেড বাই ল্যামডা নটের মান কত 310 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ইজ ইকুয়াল টু, তারপরে কত আমাদের আবার ওই যে 1240 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ডিভাইডেড বাই, এটা এক্স, এটা বের করবো, এক্সটা বের করবো, আর এখানে আছে প্লাস যে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -19, আর ঠিক আছে, আমার আনসার ঠিকই আছে রে বাবা। তাহলে এখানে ল্যামডা নট, দেখো ল্যামডা নট ইজ ইকুয়াল টু পাবো হতেছে আমরা কত, এটাকে সাইন্টিফিক করে ফেলি আমরা, আমি এতক্ষণ ধরে হুদাই লাফালাফি করলাম যে হয় নাই হয় নাই, যাই হোক এবার তো হয়েছে, তো যে 3.1 ইন্টু 10 টু দি পাওয়ার -7 এটা হয়। এখন এটা যদি হয় আমাদের, তো এটাকে হইতেছে আমাদের, এবার রেখে রেখে দিলেই হবে, সমস্যা নাই, আমাদের তো কিছু বোঝা নাই যে কোন ইউনিট লাগবে কিনা, এইটা আমাদের আনসার। আচ্ছা, তারপর তোমরা এটা করে দেখবা যে আমার অ্যান্সারটার সাথে আমাদের এটা মিলতেছে কিনা, ঠিক আছে, আমার তো মনে হচ্ছে এটাই অ্যান্সার, আর যদি কোনো ভুল টুল হয় তাও তোমরা এটা করে দেখবা। ওকে, ফাইন, হোপফুলি এটা বুঝে ফেলছো যে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করছি, কারণ আমার ক্যালকুলেশন গড়বড় হইতে পারে, বাট এটা একটা ডিরেক্ট সূত্র, ঠিক আছে, ডিরেক্ট সূত্র। আচ্ছা, আর আমরা একটা প্রবলেম সলভ করি। ওকে,
ওকে, সো এবার এই ম্যাটটা দেখো, এটা তোমাদের দুইটা চ্যাপ্টারের সমন্বয় আর কি, মানে আদর্শ গ্যাস এবং তাপগতিবিদ্যার সমন্বয়, যদি তাপগতিবিদ্যা আমরা পড়ি। যাই হোক, তো এখানে দেখো বলছে এক পরমাণুটি গ্যাস এনন এর মানে এনন মোল এবং দ্বি পরমাণু গ্যাস এন2 মোল, এই মিশ্রণের বলছে গামা এর মানটা এইটা বলে দিছে ওরা। সো বলছে কি মিশ্রণে এনন এবং এন2 সম্পর্ক নির্ণয় করতে বলছে। তো এখন দেখো যে আমরা জানি কি যে সিপি ইজ ইকুয়াল টু কত, F/2 ইন্টু আর, এবং সিপি ইজ ইকুয়াল টু কত, F/2 আর প্লাস আর। এখন এক পারমাণবিক মানে পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ইয়া কত, মানে এফ এর মান ডিগ্রি অফ ফ্রিডম কত 3, আর দ্বি পরমাণুর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম আমাদের কত 5। তাহলে আমরা এখানে লিখবো যে সিবি এক পারমাণবিক ক্ষেত্রে আমার এখানে কত হবে 3/2 আর, এবং যে দ্বি পরমাণুর ক্ষেত্রে আমার সিবি কত হবে 5/2 আর। ঠিক আছে, আচ্ছা, আর সিপি এক পরমাণুর ক্ষেত্রে সেটা কত হবে, মানে এটা দ্বি পরমাণুর ক্ষেত্রে, রাইট? আচ্ছা না, এক পরমাণুর ক্ষেত্রে তাহলে হবে কত 3/2, হ্যাঁ, সিপি1 তাহলে 5, ওকে 5, 5, হ্যাঁ, তাহলে 2, হ্যাঁ 5, তাহলে 5/2 আর, এবং আমাদের সিপি2 ইজ ইকুয়াল টু হচ্ছে 7/2 ইন্টু আর। আচ্ছা, এবং দেখো যে আমরা তাহলে এখান থেকে লিখতে পারবো যে সিপি, দেখো যে সিপি ইজ ইকুয়াল টু এন অন সিপি1 প্লাস N2 CP2। যারা এই সূত্র না জানো অবশ্যই বই খুলবা। আর সিবি ইজ ইকুয়াল টু এন অন সিবি1 প্লাস N2 CB2। তো দুইটা যোগ যদি এখান থেকে করি আমরা, এবং আমাদেরকে বলা আছে যে কি বলা আছে দেখো, যে গামা এর ভ্যালু বলা আছে কত, যে গামা ইজ ইকুয়াল টু বলছে যে CP/CB। তো এই দুইটা আমরা এখানে যদি কিছু একটা করি বা যদি ডিভাইড করে দিই দুইটা দ্বারা এখানে, সো ডিভাইড করলে আমরা এখান থেকে কত পাবো দেখো, তো ডিভাইড করলে আমরা এখানে লিখতে পারবো যে এন অন সিপি প্লাস N2 CP2 ডিভাইডেড বাই এন অন CB1 প্লাস N2 CB2। তো এখান থেকে দেখো যে আমাদের এই এর মানটা বলা আছে, যে গামা এর মানটা আমাদেরকে দেওয়া আছে। তো গামার মানটা এখানে বসাইলে আমরা এখান থেকে কত লিখতে পারবো, গামার মানটা এখানে একটু বসাই দাও কষ্ট করে। তো কষ্ট করে বসালে তুমি এখান থেকে কি পাবা দেখো, তাহলে এখানে কি পাবা 3/2, রাইট? এখানে কত লিখবে, তখন 3/2 লিখে দাও। হুম, এখানে লিখে দাও 3/2 ইজ ইকুয়াল টু, এখন এই যে আমাদের সিপি1 যেটা, সিপি1 এর মান কত আমাদের 5/2 আর, রাইট? তাহলে এখানে লিখে দাও যে 5/2, ওই আর সব লেখা দরকার নেই, সব পাশ থেকে আমাদের আর নিয়ে কমন নিয়ে কেটেই যাবে। তাহলে সেইখানে কথা আমাদের যে এন ওয়ান আর N2 যেগুলো আমাদের এখানে বলা ছিল, রাইট? তাহলে এগুলো এখানে বসাই দেয় তাহলে তো হয়ে যায়, মানে একটু কাজ আমরা একটু সুবিধা করি আর কি, একটু ছোট করি আর কিছুই না। আচ্ছা, তাহলে এখানে লেখো উপরটা কত হবে, উপরটা লিখবা এন অন, এখানে লিখবা এটার জন্য কত লিখবা এন অন প্লাস, আর সিপি2 কত আমাদের 7/2 N2, আর নিচে কত, নিচে হইতেছে আমাদের 3/2 এন অন প্লাস 5/2 N2। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে আমরা এখানে এই এন অন N2 রিলেশনটাই লাগবে আমাদের মেইনলি। তো তাহলে উপরে ক্যালকুলেশন, নিচে কত আসতেছে আমাদের 3/2, আর উপরে কত আসবে, উপরে হচ্ছে আমরা যদি দুই পাশে যদি 2 কমন নেই তাহলে এখানে আসবে আমাদের 3n অন 5n2, আর এখানে আসবে 5n অন আর 7n2। তাহলে দেখো যে 5n অন প্লাস 7n2, আর নিচে কত 3n অন প্লাস 5n2। ওকে, আচ্ছা, এরপরে দেখো এইখানে আমরা বাকিটা এইখান থেকে ক্যালকুলেশন করি। তো এখানে করলে এখন আমাদের তো যদি ক্রস গুণ করি তাহলে এখানে হবে 9n অন আর কত 15n2, দিকে আমাদের কত 10n অন আর 14n2, তাহলে এইখানে 15 এইখানে 14, তাহলে আমাদের কাটা যাবে 1, আর এইখানে 9 এইখানে 10, তাহলে এইখানে হবে কত আমাদের 1, তাহলে মাইনাস অন, মানে n1 মাইনাস n2 আলটিমেটলি।
তাহলে n অন ইজ ইকুয়াল টু কত হয় আমাদের n2। এটা হচ্ছে আমাদের দুইটা রিলেশন, বুঝছো? এটাই কি আমাদের দুইটা রিলেশন। ওকে, আচ্ছা। তো ফিজিক্সের এই কটাই ছিল মনে হয়, যে এবারে একটা ম্যাথমেটিক্স দিয়ে একটা আছে আর কি। তো আমরা এখন গণিতের পাঠটা শুরু করবো আর কি। তো গণিতের পাঠটা একটু দ্রুত শেষ করতে পারবো আমরা আশা করি, কারণ ফিজিক্স এগুলো তো অনেক কিছু বুঝাই বুঝিয়ে সলভ করতে হয়েছে। গণিতের পাঠটা তো তত কষ্ট করতে হবে না। আচ্ছা, আসো আমরা ওটা করে ফেলি, কি আছে জীবনের। তো প্রথমে বলছে, দেখো গতিবিদ্যা থেকে আসছে, রাইট? আচ্ছা, বলছে যে একটি টাওয়ারের উপর হতে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতা এত অংশ অতিক্রমণ করে, টাওয়ারের উচ্চতা কত? 9 এর অঙ্ক, রাইট? 9 অঙ্ক না? এখানে কি লিখবা? যে শেষতম সেকেন্ড অতিক্রমণ দূরত্ব কত? 9/4। তাহলে যদি আমাদের মোট উচ্চতা যদি এখানে কত হয়, যদি মোট হাইট যদি এইচ হয়, তাহলে এখানে কি লিখবা? শেষতম সেকেন্ডে, শেষতম সেকেন্ডে কত হবে? এই যে 4/9 এইচ ইজ ইকুয়াল টু, জাস্ট ছেড়ে দিচ্ছে না, তাহলে ইউটি এর মান তো 0। তাহলে ইউ প্লাস 1/2 জি ইন্টু 2t -1, শেষতম সেকেন্ডের সূত্র লিখছি আমরা এখানে। আমি বলছি যে মোট অতিক্রান্ত দূরত্ব। তো তুমি যদি একটা জিনিসকে ছেড়ে দাও, তাহলে সে টি তম সেকেন্ডে, মানে তার হাইট মোট এখানে কত হইতো, মানে এইচ ইজ ইকুয়াল টু আসতো 1/2 জিটি স্কয়ার, কারণ ইউটির মান 0। মানে দেখো, এইচ ইজ ইকুয়াল টু তুমি কত লিখবে, যে 1/2, সরি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 জিটি স্কয়ার। তাহলে ইউটির মান তো 0, তুমি জাস্ট ছেড়ে দিছো, আদিবেগ নাই, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত? 1/2 জিটি স্কয়ার। তাহলে 4/9 ইন্টু 1/2 জি টি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে আসবে কত? এই যে জাস্ট জিটি মাইনাস 1/2 জি। ঠিক আছে, এটা দ্বিঘাত সমীকরণ সমীকরণ ভাব আসতেছে না? হুম? আসতেছে কিনা বলো তো? তো এখানে ক্যালকুলেশন করি আমরা, দেখো এটা যদি এখানে কাটা যায় হয় 2, তাহলে এখানে আসতেছে আমাদের 1/9 জি টি স্কয়ার ইকুয়াল টু, এখানে আছে আমাদের একটা জিটি মাইনাস 1/2 জি। ঠিক আছে, আচ্ছা। এখন এই 4/2টা না কেটে আমরা এই পাশ থেকে কাটলেও হইতো। আচ্ছা যাই হোক, কাটছি তো কাটছি, একটা সুবিধা হইতো। এখন এখান থেকে 2 যদি কমন নিই আমি, তো এখান থেকে 2 কমন নিলে দেখো যে এটা 2 যদি কমন নেই, তাহলে এখানে হবে 2GT মাইনাস জি, 2GT মাইনাস জি হবে, মানে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2GT এত ইজ ইকুয়াল টু, তাহলে আচ্ছা একটা কাজ করি আমরা, এখানে এটা কাটা দরকার নাই, এখানে কেটে করে দিছি না, এখানে কাটা কাটার দরকার নাই, তাহলে ইজি হয়ে যাবে, ইজি সলভ করা যাবে। দেখো কাটলে বড় হয়ে যেতেছে। তো এইখানে আমাদের কত ছিল, যে 4/9 ইন্টু, এখন এস এর ভ্যালু কত, যে 1/2 জিটি স্কয়ার ইজ ইকুয়াল টু 1/2 যে 2t -1। ঠিক আছে, তো এইবারে দেখো এই হাফ আর ওই হাফ কাটা যায়, তাহলে এখানে কত হবে আমাদের 4/9, 4/9 জি, দুই পাশ থেকে কমন কেটে দাও, তাহলে এখানে হবে কত আমাদের টি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে কত হবে শুধুমাত্র যে 2t -1, মানে এই বেনিফিটটা পাইলাম দুই পাশ থেকে কাটাকাটির ফলে। তো এইবার তুমি এইখান থেকে দেখো, এবার যদি তুমি 9 কমন নিয়ে এই পাশে নিয়ে আসো, তাহলে এখানে হবে কত 4t স্কয়ার, আর 9 দুগুণে কত 18, -18t আর মাইনাস কত 9 ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা, সো এটা আমাদের কি হয়েছে, যে টি চলক, মানে টি বিশিষ্ট, যে টি চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়েছে। এখন তুমি যে দ্বিঘাত সমীকরণ সমাধান জানো, সেটা কি, আমাদের -b। তাহলে এখানে লিখবা যে টি ইজ ইকুয়াল টু, মাইনাস জি বলতে 18 আছে, মাইনাস মাইনাস প্লাস 18 প্লাস মাইনাস যে রুট ওভার বি স্কোয়ার -4 আছে, 18 স্কোয়ার -4 ইন্টু এ মান 1 আর সি মান -9, সো ইন্টু 9/2a, তো জাস্ট 2। তো 18 প্লাস 18 স্কোয়ার করলে কত হয়,
জানি না কত হয়, করে দেখবা। আর 4 নং কত 36, তো 28 থেকে করলে অবশ্যই এইখানে 36 থেকে বেশি একটা মান আসবে। আমরা আহ, এটা স্কোয়ার যদি করি এইখানে তাহলে কত আসবে, এটা তো অনেক বড় মান আসার কথা। আচ্ছা একটু ছোট করে লিখি দাঁড়াও। ধরো যে 18 স্কোয়ার তো, তাহলে 324, ওকে। আর প্লাস হচ্ছে 4 নং 36, তাহলে রুট সহ আছে, রাইট? তাহলে 324 যদি হয় আর 4 নং কত 36, তাহলে এটা আমরা যদি করি তাহলে আসবে আহ বাহিরে আবার ইয়ে আছে, তাই লেখো 324 প্লাস 4 নং 36 হচ্ছে কত আমাদের 2, ঠিক আছে? তো আমরা এখানে পাবো 6√10 মনে হয় যে, তাহলে 18 প্লাস 6√10 বাইরেছে 2। এখন এখানে তোমার 2 কমন নিতে পারো বা 3 কমন যায়, 2 কমন নিয়ে কেটে দাও তাহলে তো হয়, বা দরকার নেই। এইটা তোমার টি, আর একটা দেশে মাইনাস, তো মাইনাসটা নেওয়ার দরকার নাই, মাইনাসটা নেবা না এই জন্য যে 2 কমন নিয়ে কাটলে, তুমি যদি 2 কমন নাও এখান থেকে, তো 2 কমন নিলে তখন ওরে ভুল হয়েছে এখানে, যে এর মান তো 4, দেখো 4, সো যে এখানে দেখো এর মান যদি 4 হয়, তো এখানে 4 হইলে এখানে, আচ্ছা এখন এখান থেকে দেখো যে আমাদের, তো এখানে কি হলো, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ আসছে। তো এই দ্বিঘাত সমীকরণের সমাধান কি, দ্বিঘাত সমীকরণ সমাধান হচ্ছে আমাদের যে বি স্কোয়ার মাইনাস 4ac, রাইট? তাহলে দেখো এই যে মাইনাস বি, বি বলতে 18, সো মাইনাস মাইনাসে প্লাস 18 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে আমাদের 18 স্কোয়ার, মাইনাস দিলাম না কারণ মাইনাস দিতে প্লাস হয়ে যাবে, মাইনাস 4 ইন্টু এ, এ বলতে কত 4 আর সি বলতে কত -9, ডিভাইডেড বাই 2a, কত ভাইয়া 2 × 4। আচ্ছা, তো ভিতরে আমার থাকতেছে কত এখানে 18 প্লাস মাইনাস রুট ওভার 18 কেমন 324, আর মাইনাস মাইনাস প্লাস, সেটা 16, আর 16 × 9, তার মানে একসাথে গুণ করবা, 4 করবা, 4 দুইটা 4 একটা 9, এটা করলে তোমার কত হবে 144 এর কথা, ডিভাইডেড বাই কত 4, 2 × 4। আচ্ছা এবারে দেখো যে তাহলে তোমার এইখানে কত হইতেছে, ওইখানে আছে আমাদের রুট 324, তাহলে যদি যোগ করো 144 যোগ করো কত হয়, মনে হয় যে 6√13 মনে হয় যেন, রাইট? 18 স্কোয়ার করলে কত হয় এটা একটু দেখো তো, আমি শিওর না যে তোমার ওইটি হবে। আর এখানে হইতেছে যে কত 9, ওই 6√13ই হয় মনে হয়। আচ্ছা লিখি আমরা এখানে, তো 18 প্লাস মাইনাস যে 6√13 বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 হইতেছে 4 এ ইন্টু সি, এ হইতেছে 4 আর সি হইতেছে -9, ওকে। ওকে ঠিক আছে। আচ্ছা ডিভাইডেড বাই কত আমাদের, যে 2 × 4, তাহলে 2 কমন উপর থাকে, 2 কমন নিলে এখানে এই যে 2 মিশি 2টা কাটা যায়, তাহলে এখানে হতে হবে 18 প্লাস মাইনাস রুট ওভার 13/4। এখন এইখানে একবার প্লাস মান নেবা, সো প্লাস নিলে দেখো ভাইয়া, প্লাস নিলে আমার এইখানে কি আসতেছে, প্লাস নিলে আমার এইখানে আসতেছে যে টি ইজ ইকুয়াল টু 9 প্লাস, আচ্ছা এখানে ছিল না 6√3, তাহলে এখানে 3√3 হবে। এখানে ছিল আমাদের কত, এই যে দেখো 18 প্লাস মাইনাস 3, আমরা 2 কমন নিছি, তাহলে এখানে হবে 9, রাইট? কত লিখবা, যে 9 প্লাস মাইনাস 3√13/4, তাহলে এখানে হবে কত 9। আর শুধু তুমি যদি এখান থেকে ইয়াটা কমন নাও, মানে শুধু যদি প্লাস মান না, তো মাইনাস লেখা দরকার নাই, তাহলে কি লিখবা, 3√13 আমাদের 4, এটা আমাদের T1। এখন T2 না দরকার নাই, কারণ 13√13 মান অনেক ছোট একটা মান, 13 রুট তুমি যদি 13 করো তাহলে এটা একটা ছোট মান পাবা,
ছোট মানই পাওয়ার কথা, মানে তাহলে ছোট না বড় মান পাবা, মানে 9 থেকে বড় মান পাবা। তো 9 থেকে একটা বড় মান যদি বিয়োগ করো তাহলে মাস্ট বি তোমার ওইখানে কি আসবে, একটা নেগেটিভ নাম্বার আসবে। তো সময় তার নেগেটিভ হবে না, তাহলে আমরা এইটাই বসাবো। তাহলে বলছিল টাওয়ার উচ্চতাটা কত আমাদের আর কি মেইনলি। তাহলে ওই যে টাওয়ারের হাইট বের করার জন্য আমরা কি জানি যে 1/2 জি টি স্কোয়ার, টি স্কোয়ার। তাহলে এইখানে পাইতেছি আমরা 1/2 ইন্টু জি মানে আমাদের 9.8 ইন্টু টি স্কোয়ার কত পাইছি তুমি যেটা ক্যালকুলেশন করছো একটু আগে, প্লাস 3√13/4 স্কোয়ার করবা, ঠিক আছে। আর রিটেন পরীক্ষা তো এইখানে আনসার লিখে দিয়ে আসলেই হয়তো, তোমার একেবারে মানে ইয়া করা লাগবে না, ওই পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ ক্যালকুলেশন করা লাগবে। রিটেন পরীক্ষা জাস্ট এইখানে আনসার লিখে দিয়ে আসবা, বুঝছো? আচ্ছা, তো এইটা দেখো, এটা হইতেছে কি বলে, এটা তোমাদের জটিল সংখ্যা থেকে আসছে। তো জটিল সংখ্যার অঙ্ক এগুলা আহ মানে কি বলে এটারে, যে আহ, পারার কথা, যে আমাদেরকে জাস্ট এইটা বলছে যে এটা আসলে কোন ধরনের সঞ্চার পথ হবে সেটা বের করতে বলছে। তো এই কোন ধরনের সঞ্চার পথ হবে এটা বের করার জন্য দেখো, আমি শুধু জেড এর মানটা বসে ক্যালকুলেশন করে ফেলবো। তো মডুলাস অফ জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড ইন্টু 2 ইন্টু 1 প্লাস আই। এখন জেড এর মান আমরা জানি যে কত, সেটা সেটা হচ্ছে আমরা জানি যে এক্স স্কোয়ার কত আমাদের ওয়াই স্কোয়ার। তো পরে বসে তার আগে আমরা এখানে একটা সলিড ইকুয়েশন নিয়ে আসি। আমাদের বের করতে বলছে যে জটিল মানে সংখ্যা বের করতে বল না, জটিল সংখ্যাটা চাইছে এখানে আমাদের। তো দুই পাশে স্কোয়ার করো, স্কোয়ার করলে এখানে এটা কত হবে, এটা হবে আমাদের জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানেও সূত্রে করব, তাহলে এখানে যে আমাদের জেড স্কোয়ার প্লাস 4z ইন্টু কত 1 প্লাস আই, আর প্লাস 4 ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার। আমাদের আসলে টার্গেট জেড এর মানটা বের করা। এখন এইগুলাকে এপাশে নিয়ে আসো তুমি, এপাশে নিয়ে আসলে তখন তুমি এখান থেকে জেড স্কোয়ার, আচ্ছা জেডটা কমন যাবে, জেড কমন নিলে তোমার এইখানে থাকবে যে শুধুমাত্র যে 2 মাইনাস 4 আর মাইনাস 4i থাকবে, ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2i মাইনাস 1। আচ্ছা, এখন এই যে এইগুলারে আমরা ওই পাশে পাঠিয়ে দিতে পারলে তো শেষ হয়, তাই না? তাহলে এখান থেকে লেখো যে জেড ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2i মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 4 মাইনাস 4i, ঠিক আছে। তো এবারে দেখো যে আমরা সেই জটিল সংখ্যাটা বানাবো, এইখান থেকে জটিল সংখ্যাটা বানাইতে গেলে আমার এখানে কিছু ক্যালকুলেশন আছে, এখানে এবার রেখে দিলে হবে না, একটু ক্যালকুলেশন করা লাগবে। এখানে কত হয়, এইটা আমাদের হইতেছে 18, তাহলে এখানে লিখবা যে 18i মাইনাস 1, আর নিচে দিচ্ছে কত 6 মাইনাস 4i, তাহলে 6 না, এখানে 2 মাইনাস 4 মানে দিচ্ছে -2, তাহলে -2 মাইনাস 4i। এবার কিন্তু ভুল করতেছি না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানি এই বিপরীতটা দ্বারা উপর নিচে গুণ করলে আসলে হয়ে যায়, তো গুণ করো। তাহলে 18i দিচ্ছে কত 18i, তো ওই -1টা আগে লিখি, লেখো -1 প্লাস এ দাঁড়াও, 4 2 গুণে 8, 18 পাইলাম কি আমি, না 18 না, 8, 8i ডিভাইডেড বাই -2 মাইনাস 4i, যেটা বিপরীতটা কত আমাদের +4 দিয়ে গুণ করতে হবে, রাইট? তাহলে -2 প্লাস 4i, আর উপরে কত দিয়ে গুণ করবা, যে -2 প্লাস 4i। তো নিচে আমাদের সূত্রে পড়ছে, উপরে যাওয়া হয় হোক, উপরে তুমি যদি গুণ করো নিচে পাবা হইতেছে কত 4, 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4i স্কোয়ার, তার মানে পাবা হইতেছে 4 প্লাস কত 16, আর উপরে তুমি পাবা হইতেছে কত, এখানে এইটা দিয়ে গুণ করলে পাবা মাইনাসে আছে +2, তাহলে এখানে তুমি 2 পাইতেছো, আর এই -1 দিয়ে করলে কত পাবা -4i পাইতেছো, এটা দিয়ে করলে কত পাবা তুমি মাইনাস 8 2 16i, ঠিক আছে। আর এটা দিয়ে করলে কত পাবা
প্লাস 24 আই স্কয়ার, আজকে মানে -1, আর 32, তাহলে 32 -32, ঠিক আছে। তো আলটিমেটলি এইখানে কত আসবে, জেড ইজ ইকুয়াল টু যে 30, আর এইখানে তোমার কত 20, তাহলে -30 আর মাইনাস কত 20i হোল ডিভাইডেড বাই কত, এখানে 4 আর এত করলে হয় 20। তো এইটা আমার জটিল সংখ্যাটা, বুঝছো? আচ্ছা, তো এটা দ্বারা বলছে যে দেখাও যে এইটা এবং ওইটা দুইটা বৃত্ত, তো এই দুইটা বৃত্ত যেখানে স্পর্শ করে, বৃত্তদ্বয় পরস্পর স্পর্শ করে, স্পর্শ বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। আচ্ছা, তো বৃত্তচাপটা তোমাদের তো খুব ভালো করেই জানা আছে। এখন দেখো যে প্রথম বৃত্ত যেটা আমার দেওয়া আছে, প্রথম বৃত্তটা আমাদের কেন্দ্র কত, তাহলে এখানে লিখো সি ওয়ান কত আমাদের 2, -3, এবং তার ব্যাসার্ধ কত সেটা হচ্ছে আমাদের, আমরা জানি যে ওই যে জি স্কোয়ার এফ স্কোয়ার করবো আর কি, তাহলে এখানে কত আসতেছে 2 স্কোয়ার 3 স্কোয়ার, আর আমাদের সি আছে কত, আর এত 8 আছে আমাদের। তাহলে পাওয়া হচ্ছে যে আমরা যদি করি এইখানে যে, তাহলে এটা হবে কত √5 আসবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে লিখবো কি যে r1 ইজ ইকুয়াল টু √ওভার কত 5। আচ্ছা, এখন দ্বিতীয় বৃত্তের জন্য এখানে কি লিখবা, তাহলে C2 ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে যে 1, আর হচ্ছে কত, আরে বাবা দ্বিতীয় বৃত্তটা কই, x² y², আরে দুইবার হয়েছে কেন, আরে আমি বলে দুইবার হয়ে গেছে, এইটুকু বাদ, তাহলে x² y² -10 আর 6, তাহলে কত 5 আর 3, 5,3, আর এখানে r2 কত আসবে, r2 হচ্ছে 5² 25, আর 9, 25 যোগ 9 -14, 25 যোগ 9 -14 মানে আমাদের কত 25, 2√5। এখন বলছে যে এই দুইটা যে এখানে স্পর্শ করে সেই স্পর্শ দ্বয় বের করতে বলছে আমাদের। তাহলে স্পর্শ বিন্দু আমাদের কত, মানে ধরো যে দুইটা বৃত্ত যদি আমাদের হয়, এই ধরা যাক যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত আর আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, আমাদের যদি স্পর্শ করছে এইখানে আমাদের, তো সেই বলছে যে স্পর্শ করছে। এখন কোন ধরনের স্পর্শ তা আমাদেরকে বের মানে জানা নেই এখানে, যদি কিছু জানা নেই আমাদের সেই স্পর্শ বিন্দু আমরা বের করব, তাহলে আমরা এখানে ধরলাম যে এই যে সেন্টার আমাদের এই C1, এটা আমাদের C2, তাহলে যে C1 আর এই আমাদের C2, এই সংযোজক যে লাইনটা আমাদের, এই লাইনটাকে স্পর্শ বিন্দুটা আমার এইখানে আমাদের অন্তর্ভুক্তি করছে, তাহলে করছে কত অনুপাতে, এই অনুপাতটা, এটা কত আমাদের 5 মানে √5, আর এটা কত আমাদের 2√5, এই অনুপাতে তাকে এখানে অন্তর্ভুক্তি করছে। তো তার মানে এখানে 1:2 অনুপাত অন্তর্ভুক্তি করে, 1:2 অনুপাত হইলে এখানে কত হইবে, তাহলে সেই স্থানাঙ্ক যদি বের করতে চাই, মনে আছে আমি যদি বলি এখানে যে এই একটা লাইন আমাদের, এই লাইনের এখানে একটা পি বিন্দু যেটা হচ্ছে আমাদের x, y, যদি আমাদের এইখানে যে 1,2 অনুপাত বিভক্ত করে সেই এই তাহলে x, y এর মান কত তুমি ইজিলি লিখতে পারবা। তাহলে সেটা কি লিখবা, ওই যে এম বা এটা যদি আমাদের এম আর এন হইতো তাহলে কি লিখতা, তাহলে লিখতা x ইজ ইকুয়াল টু যে এম ইন্টু হইতেছে যে এইখানকার x1 x2, x2 প্লাস n ইন্টু x1 ডিভাইডেড বাই m প্লাস n, সেই সূত্রে বসাবা, তাহলে এখানে আমাদের সেই দুইটা চলে আসবে x আর y, এটা ছিল x, এটা ছিল আমাদের y। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো হইতেছে যে 5 + 4 ডিভাইডেড বাই হইতেছে কত 1 + 2, কমা y এর মান কত আসবে এখানে, যে 3 মাইনাস হইতেছে 6 ডিভাইডেড বাই কত 1 + 2। তো এখানে তুমি দেখবা যে 9/3 মানে 3, কমা হচ্ছে যে -1, ঠিক আছে, এলাম আমার অ্যান্সার, বুঝছো, এর স্পর্শ বিন্দু, এটা ইজি ছিল। আচ্ছা, ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, সো মানে ক্ষেত্রফল তুমি যখন সলভ করবা তোমার হইতেছে যে আগে এখানে তোমার কার্ভটা বুঝতে হবে, তোমার নাকি কার্ভ ড্র করতে পারো না, এটা একটা ঝামেলা। তো দেখো আমরা একটা কাজ করি, আমরা ধরলাম যে আচ্ছা এই ধরো এই হচ্ছে আমাদের এই সংখ্যা রেখা, ঠিক আছে। এখন
এখানে তো অর্ধবৃত্তটি তো আছে কিছু, আচ্ছা নাই যেহেতু, তো দেখো তাহলে আমাদের আহ এরকম করে যাবে, রাইট? তাহলে অন্য চেষ্টা করে দেখো, আমি যেটি দেখি তো যদি হয় মাঝে মধ্যে, বুঝছো? এ বাবা, হুম, সময় নাই, আচ্ছা দাঁড়াও, দেখি দাঁড়া, এই লাস্ট টান আমি করতেছি, এই লাস্ট টান, হয় না, হয় না, তাহলে নিজেরাই একই দেখো। তাহলে এই যে এই হচ্ছে আমাদের সেই কোনটা, এই যে y ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, এইটা। আচ্ছা, এখন বলছে এইখানে যে একটা আমাদের এক্স ইকুয়াল টু, একটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু। তাহলে তার মানে আমাদের যেটা আমাদের বলছে এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এই এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে লিখবো কি যে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। একটা কথা বলছে এখানে ওয়াই ইজ ইকুয়াল এক্স মাইনাস টু, তাহলে এখানে মূল বিন্দু দিয়ে যায় না, এবার এইখান দিয়ে গেছে, আরে যে মূল বিন্দুতে যায় না, এটা নিচ দিয়ে গেছে আর কি, যে এইবার আবার এরকম গেছে, বুঝতে পারছো? আচ্ছা, তো বলছে যে এইগুলা দ্বারা যে তোমার কার্ভটা হয়েছে তুমি সেটা বের করো, তাহলে এখানে আমাদের কার্ভ আমাদের এই যে এইটুকু আর কি। আচ্ছা, তো এটুকু বের করার জন্য আমাদের আর কি এই যে নিচ পর্যন্ত থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে দেখো যে আর এই লাইনটা কত, এই লাইনটা হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু। এখন দেখো যদি আমাদের এক্স ইকুয়াল টু ওয়ান যখন দেওয়া আছে, এবং তাহলে ছেদবিন্দুগুলো আমাদের কত আসবে, দেখো যে একটা এক্স ইকুয়াল টু ওয়ান, আর আমাদের ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স, আর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু, তাহলে ছেদবিন্দু আমাদের কত, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, যেহেতু আমাদের ওয়াই এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে সেই ক্ষেত্রফলটা আমাদের কত আসবে, যে ইন্টিগ্রেশন করব আমরা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত, কারে করব, যে ওয়ান মাইনাস ওয়াই স্কয়ারে করলে তো আমাদের শেষ, তার রেসপেক্ট ডিওয়াই রেসপেক্টে, তার শেষ। এখন ইন্টিগ্রেশন দেখো যে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান, ডি ওয়াই মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান, কারে করবো, ওয়াই স্কয়ারে করবা উইথ রেসপেক্ট টু ডি ওয়াই। যেটা করলে হবে কত, ওয়াই, এখানে করলে কত, ওয়াই কিউব। তেমন তুমি এখানে যেটা জাস্ট ভ্যালু বসাই ফেলবা তুমি, এখানে তুমি এত ইয়ে করো কেন, তাহলে ওয়াই মাইনাস কত, ওয়াই কিউব বাই থ্রি, ঠিক আছে, মাইনাস ওয়ান থেকে কত, প্লাস ওয়ান। তো তাহলে নিচে কত আসবে, দেখো যে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি, আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি। তো এখানে টু, আর এখানে টু বাই থ্রি, টু মাইনাস টু বাই থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, ফোর বাই থ্রি। তো একক, মানে একটা দ্রুত পড়াইছি আমি, মানে জাস্ট কনসেপ্টটা ধরাই দেওয়ার জন্য পড়াইছি, মানে কি জানি বলে, বেসিক তো তোমাদের অনেকের আইডিয়া আছে, জাস্ট কোনটা কোথায় অ্যাপ্লাই করবে, এটা ক্যালকুলেশন তো নিজেরাই করতে পারবা, ঠিক আছে? তো এইটা ছিল 24-25 আসা ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এর আমাদের সিকিউ গুলা, মানে রিটেন গুলা। আমরা পরে ক্লাসে দেখবো, দেখে যে 23-24 এগুলা দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা।